मरीजों के लिए खुशखबरी। फाउंडेशन अस्पताल एंड रिसर्च इंस्टीट्यूट CPS B कार्ड NI हफ्ते में सिर्फ एक दिन, हर सोमवार के दिन। बाबू তোমার ফোন। আচ্ছা যাও। হ্যালো, আদাব, আমি শোভন। কি ব্যাপার? ৭১-এর ১৩ জুনে বদ্ধভূমিতে যে ঘটনাটা ঘটছিল, ট্রেন থামিয়ে অসংখ্য লোককে মেরে ফেলা হয়, আমি শুনেছি তার মধ্যে ৪ জন বেঁচে যায়, আপনি একজন। আপনার মুখ থেকে এই ঘটনাটা আমরা কয়েকজন জানতে চাচ্ছি। আচ্ছা, আপনারা আসুন, আপনাদের নিয়ে বদ্ধভূমিতে গিয়ে বিস্তারিতভাবে সবকিছু বলবো, কেমন? আচ্ছা, এসেছো? বেশ, তোমাদেরকে ঘটনাস্থল গুলো সব দেখিয়ে নিয়ে আসি। এইখানে আমাদের শেষ অন্তিম মিলন যাকে বলে, এইখানেই হয়েছিল পরিবার পরিজনদের সাথে। 23শে মার্চ সৈয়দপুর অবরুদ্ধ হয় পাকিস্তান ডে উপলক্ষে। সেই দিনই আমরা সৈয়দপুরের বাঙালিরা মানে একরকম অবরুদ্ধ হয়ে পড়ি। তারপরে চলে আমাদের উপরে নির্যাতন এবং নির্মমভাবে হত্যা। যখন যেখানে যাকে পাচ্ছে সুযোগ মতো পেলেই তাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। এইভাবে চলতে চলতে হঠাৎ এপ্রিলের প্রথম দিকেই হবে, সেই প্রথম দিকে হঠাৎ দেখি কি বহু লোক পেছন দিককার দরজা দিয়ে আমাদের ঢুকে বাড়িঘর একদম তছনছ করে ফেললো, লুটপাট মারধর করে। কি ব্যাপার? এখানে একজনের কাছে ওয়্যারলেস সেট আছে, তার নাম হচ্ছে বেনারসি লাল। 14ই এপ্রিলে হঠাৎ রাত্রিবেলায় শুনতে পাই বাড়ির আশপাশে চারদিকে রড পড়া, অস্ত্র পড়া, দাও কোরাল, মানে ঝনঝন ঝনঝন আওয়াজ। আমরা তো মনে করলাম যে বোধহয় আমরা মারা গেলাম এখনই। আবার সেই পাড়া প্রতিবেশী বিহারি অবাঙালিরাই এসে পেছন দরজা দিয়ে এসে ডেকে বলে যে ভয় করবেন না, আমরা এদেরকে তাড়িয়ে দিয়েছি। তবুও আমরা সারা রাত আর ঘুমাতে পারলাম না। সেদিনকার ছিল 1 বৈশাখ। পরের দিন সকালবেলায় তারা ওই সব হিতৈষীরাই এসে আমাদের কাছে গল্প করে সৈয়দপুর একদম সাফ হয়ে গেল, বাঙালিদেরকে একদম সব কাফেরদেরকে শেষ করে ফেললাম। তারপর হঠাৎ আমার একদিন আসলো কি যে এয়ারপোর্টে যেতে হবে, এয়ারপোর্ট তৈরি হচ্ছে, এয়ারপোর্ট তৈরি করতে হবে। সেখানে আবার আমাদেরকে পালা করে 8 ঘন্টা ডিউটি। এয়ারপোর্টে মাটি কাটা, সিমেন্ট বালি মাখা, এসব সব কাজ আমাদেরকে দিয়েই করাতো। মে মাসের শেষের দিকে একটা গুঞ্জন শুনি, এয়ারপোর্ট তৈরি করতে করতেই একটা গুঞ্জন শুনি যে মারোয়ারি বাঙালিদের রক্ত দিয়ে 1 জুন এয়ারপোর্ট উদ্বোধন করা হবে। এইরকম একটা গুঞ্জন ওই এয়ারপোর্টেই আমরা শুনতে পেয়ে আমরা তখন সাহসে ভর করে কয়েকজন গেলাম মেজরের কাছে। মেজর ছিলেন তখন জাবেদ ইউনুস। সেই জাবেদ ইউনুসের কাছে গেলাম যখন, जावेद यूनुस तখন আমাদেরকে বলল যে नहीं 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 तुम लोग को इंडिया, तुम लोग हमारा बहुत काम किया है, तुम लोग पाकिस्तान के लिए बहुत काज करता है, तुम लोग को काहे हो। তখন আমরা সেই আশ্বস্ত হয়ে বাড়িতে ফিরলাম। 1 জুন গেল। 6 জুন এসে হঠাৎ দুপুর বেলায় এসে কয়েকজন নেতৃস্থানীয় লোক এসে ঢুকে
बोले जे आप लोग को अभी जाने होगा, मेजर साहेब आप लोग को शांति कमिटी ऑफिस में बुलाया। तो আমরা বললাম আচ্ছা যাচ্ছি। আমরা সঙ্গে সঙ্গে সেখানে গেলাম। শান্তি কমিটি অফিসটা তখন কোথায় ছিল? শান্তি কমিটি অফিসটা ছিল শ্যামসুন্দর আগরওয়ালের বাড়িটা, তারা দখল করে নিয়ে ওইটাকেই শান্তি কমিটির অফিস বানিয়েছিল। সেই শান্তি কমিটির অফিসে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমরা তো ওখানে বসে আছি। দুটো তিনটা চারটা পাঁচটা যখন বেজে গেল তখনও কোনো খবর নাই মেজরে। হঠাৎ ওখানে একজন লোক এসে বললেন, নেতৃস্থানীয় লোক এসে বললেন যে मेजर साहब आने नहीं सकेगा, आप लोग को कैंटोनमेंट में बुलाया। तो আমরা বললাম যে ঠিক আছে, ক্যান্টনমেন্টে নিয়ে যাবে বলাতে তখন আমাদের ভয় হয়ে গেল। তিনটা চারটা রুমের মধ্যে অতগুলো লোক কিভাবে যে থেকেছি সেটা অবর্ণনীয়। আর তারপরের দিন সকালবেলায় উঠে আমাদেরকে দিয়ে কোয়ার্টার গার্ডের চারপাশে ময়লা আবর্জনা, যেসব আমরা মানে কোনোদিন হাত দিয়ে ছুঁইনি, সেই সব জিনিস 2 হাত ভরে আমাদেরকে করতে হয়েছে। আর সন্ধ্যেবেলায় জোর করে করাইছে, জোর করে না করলে পরে তো মানে বেতের আঘাত। এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই তো আমাদের হাতে কি আছে? সব আর্মিদের মধ্যে রাইফেল তুলে দেখাচ্ছে। তারপরে এইদিকে যে করাচ্ছে ফতে খান বলে একজন হাবিলদার মেজর ছিল, তার হাতে একটা বিরাট লাল ছড়ি দিয়ে তাকে আমরা নামই দিয়েছিলাম লাল ছড়ি আড়ায়। এই লাল ছড়ির ভয়ে সবাই একদম সন্ত্রস্ত। 12ই জুন রাত্রিবেলায় মেজর আবার ডাকলো তার ইয়েতে, ওই কোয়ার্টার গার্ড থেকে আমরা সবাই গেলাম मेजर काছে। मेजर बोलते थे तुम लोग पाकिस्तान के लिए बहुत कुछ किया है, मगर पाकिस्तान तुम लोग को, हिंदू लोग को नहीं रखेगा, इन लोग को खत्म कर देने का बोलता है। तो हम लोग को बहुत काम किया है, इसीलिए तुम लोग को इंडिया भेज दिया जाएगा। তখন একজন সাহস করে বলল যে আমাদের তাহলে পরিবারকেও নিয়ে আসা হোক, পরিবাররা আসুক, তাহলে পরে আমরা একসঙ্গেই যাবো। বলে যে ঠিক আছে, फैमिली को ले आओ, तुम लोग को फैमिली को ले आओ বলাতে তখন একজন করে লোক দিল। আর 2টা বাসে বাঙালিদের মধ্যে একজন দিল, মারুদের মধ্যে একজনকে দিল। এই 2 জন গিয়ে সারা মারোয়ারি পট্টি যত মারোয়ারি ছেলে মেয়ে বউ ছিল, বাচ্চারা সবাইকে বাসে উঠালো। 2টা বাসে প্যাক লাগা, একদম চাপাচাপি। সেই বাস নিয়ে আমাদেরকে এইখানে নিয়ে আসলো। মেয়েদেরকে আনতে আনতে 13-14 জন তো মহিলাকে ওরা গায়েব করে দিল। সেই স্টেশনে যখন আসলো তখন আমরা তো সব মানে জানলা দিয়ে দেখছি, জানলা দিয়ে পশ্চিম দিকে জানলাটা খোলা ছিল আর পূর্ব দিকে জানলা একদম সব বন্ধ, জানলা দরজা লক করা। পূর্ব দিকে জানলাটা খোলা ছিল, পূর্ব দিকে জানলা দিয়ে আমরা সব দেখছি। আমাদের মা বোনেরা সব উঠলো গাড়িতে গিয়ে উঠলো, এমনকি মারোয়ারিদের বহু বাচ্চারাও উঠলো গাড়িতে গিয়ে, সবাই উঠলো। আর তার মধ্যে কান্নার রোল শুনছি যে আমার অমুক নাই, আমার অমুক নাই। তারা ওইখান থেকে হাত নাড়ছে, আমরাও হাত নাড়ছি। এই অবস্থায় তাদেরকে নিয়ে গাড়িতে উঠালো ওরা উঠানোর পরে আবার দ্বিতীয়বার ওই মহিলা গাড়ির থেকে চিৎকার। বোধহয় তাদের কাছে যা সোনা দানা টাকা পয়সা ছিল সেসব গুলো ছিনতাই করে নিয়ে গেল। গেল। তারপর আমরা মনে করছি যে আমাদের হয়তো এই
গোলাহাটটা পার হতে পারবো না, গোলাহাটে গেলেই আমাদেরকে হয়তো শেষ করে দেবে। ওরা যে বলছিল ইন্ডিয়ায় পার করবো, ওটা আমাদেরকে ভাওতাবাজি দিয়েছে। আর স্টেশনে লোক ভর্তি, বিহারি ভর্তি স্টেশন, জানা অজানা বহু লোক। তারা কেউ হাত তুলে আমাদেরকে দিয়ে জানাচ্ছে, শেষ বিদায় জানাচ্ছে, কেউ হাসছে। একজন তো পট করে বলে বসলো যে একজনের মেয়ে পাওয়া যাচ্ছিল না বলে কাঁদতে শুরু করলো, বলে বেটা তুম লোক কো 4 টুকরা করকে ছোড়েঙ্গে, রোতা হ্যাঁ ইয়া পর। এইরকম একটা কথা শুনলাম। আর কি করবে, সবাইকে গাড়িতে উঠিয়ে সামনের দরজাও বন্ধ করে দিল। আর পেছন দিককার দরজা তো আগের থেকেই লক আপ করা ছিল, পশ্চিম দিকের দরজাটা, পূর্ব দিকের দরজাটা, আর পশ্চিম দিকের দরজাটা খোলা ছিল। আর জানলা টানলা সব লক করে দিল। আমরা তো এইভাবে আসলাম। গাড়ি ছাড়লো, ভোর হয়। আপনারা তো তখনও জানতেন যে আপনারা হয়তো ভারতে চলে যাচ্ছেন, এরকম নির্যাতন আর পেতে হবে না। সেই ক্ষেত্রে কি আপনাদের ভালো লাগতেছিল, নাকি এই দেশ ছেড়ে চলে যাচ্ছেন খারাপ লাগতেছিল? আমরা সেটা বুঝিনি যে আমরা ভারতে যাব। আমরা অনুমান করেছি যে আমাদেরকে যদি ভারতে পাঠায় তাহলে গোলাহাট পার হলে পরে আমরা ভারতে যেতে পারবো, আশা করেছিলাম। গোলাহাট পর্যন্ত যখন গাড়ির মন্থর গতি দেখলাম, তখনই আমরা বুঝলাম যে আমাদের এইখানেই শেষ হতে হবে। বাবা এসে বলছে আর বোধহয় বাঁচবো না রে। ছোট ভাইটা এসে বলছে দাদা আর বোধহয় আমরা বাঁচবো না। এরকম ভাবে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো ভাই, বাবা কাঁদতে লাগলো। গাড়ি দেখি যে আস্তে আস্তে চলছে, আর সেই সময় ঝিপ 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 করে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির মধ্য দিয়ে গাড়ি এগিয়ে গিয়ে দেখছি যে গোলাহাটে বহু লোক একদম রেল লাইনের 2 ধারে জমায়েত। যার নির্দেশে এই কাজ হয়েছিল তিনি হচ্ছেন মৌলানা মতিন হাশমি। তিনি এই সব নেতৃত্ব দিচ্ছেন। তিনি তখন ওইখানে দাঁড়িয়ে আছেন প্ল্যাটফর্মের সামনে। তাদের হাতে সব ধারাল সব অস্ত্র, দাও, খুন্তি, যা যা লাগে মানুষ কাটতে, খড়গ ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই বুঝলাম যে আমাদের শেষ। তারপর গাড়ি গিয়ে গোলাহাটে থামলো। চলো সেই জায়গাটা দেখাই, কোন জায়গায় গাড়ি গিয়ে থেমেছে আর কোন জায়গায় যে আমাদেরকে ওই রকম ভাবে এক এক করে নিয়ে গিয়ে হত্যা করেছে। যখন এয়ারপোর্টে আমাদের নিয়ে গেল, প্রথমে আমরা সব জঙ্গল পরিষ্কার করলাম। খালি বাসের ইয়ে ছিল, বাসগুলো আমরা এক একটা বাস মাটি সহ ওজন প্রায় মনে করেন 8 মণ 10 মণ। বাসের মধ্যে রশি ফাঁসে মনে করেন আমরা লেবারের কাজ, এই বাসগুলো পরিষ্কার করলাম। পরিষ্কার করে 3 মাস ওখানে আমরা কাজ করেছি। সকাল 6টায় যেতাম, গুনে গুনে পাঞ্জাবিরা গুনে গুনে আমরা নিত কতজন লোক ছিল, তাদের লিস্ট ছিল। 31শে মে পর্যন্ত আমরা কাজ করছিলাম। করার পর আমরা বললো এখন তোমরা বাড়িতে আর আসতে হবে না। আর একটা কথা বলি, ইম্পর্টেন্ট কথা, কাজের মধ্যে কোনো যে আমাদের খাওয়া টাওয়া দিত না। না তো, সকালে যেতাম 6টায়, আর সন্ধ্যে 6টার সময় আমরা বাড়ি আসতাম। এক মিনিটও আমাদের বসতে দিত না। একটা আমি বসতে পড়ে বড় বড় চাবুক নিয়ে মারত, বিভিন্ন রকম নির্যাতন, বিভিন্ন রকম পুট দিয়ে মারত, লাথি মারত, থাপ্পড় মারত। ওই অবস্থায় আমরা এই 3 মাস কাটিয়েছি। এখন মারাচ্ছে ওই 4টার সময় বললো কি তোমাদের আমার বাড়িটা অলরেডি এর আগেই এরা রিলিফ অফিস বানিয়ে নিচ্ছে। আমি অন্য মারোয়ারি বাসায় আমার মাকে নিয়ে, কাকিমাকে নিয়ে, কাকিকে নিয়ে, দাদিকে নিয়ে আমি অন্যের বাড়িতে মারোয়ারি বাসায় ছিলাম। এটা অলরেডি রিলিফ অফিস আমার বাড়িটা বানিয়ে নিয়েছিল। আগেই ওরা দখল নিয়ে নিয়েছিল গন্ডগোল সময়তে। তখন আমাদের বলে কি 4টার সময় তোমাদের মেজর সাহেব মিটিং আছে, তোমাদের সঙ্গে কথাবার্তা বলবে, তোমাকে আসতে হবে। তখন আমরা সবাই বাড়ি থেকে না আসে নেই, আসার কথা ছিল, নাম বলছিল। তখন আমরা সবাই একত্রিত হয়,
নিজ নিজ বাড়ি থেকে এই আমার একটু বলি আমি না বসলাম। আর একটা হয়তো তোমার মনে নাই, তখন কে এসেছিল? জামাতে ইসলামীর কায়ুম মুন্সি, সব জামাতের লিডারই ছিল এরা। জামাতের লিডার এলে এরাই নিয়ে গেছে, কোনো আর্মি কিন্তু আসেনি তখন। কোন জামাতের লিডাররাই উঠালো, বলে যান। কায়ুম মুন্সি তো কায়ুম মুন্সি তো হেড ছিল। কায়ুম মুন্সি তো আমার অফিসটাকে রিলিফ অফিস বানিয়েছিল। এরাই তো সব ছিল। কায়ুম মুন্সি তো আমাদের ডাকলো কি জাভেদ সাহেব, এই কথাটাই মনে করলাম তোমাকে, তোমাদের ডাকছে মিটিং এ আসার জন্য। বাড়ির থেকে তখনই না আমরা বাড়ি থেকে সবাই আসলাম, আমরা আঙিনায় সবাই বসেছিলাম। বসার পর অনেকক্ষণ বসে আছি, এই আসে আস্তে আস্তে বেলা ঘন্টা 1.5 ঘন্টা বসার পর কায়ুম মুন্সি আবার বলতেছি কি মেজর সাহেব আসবেন না, উনি একটু ব্যস্ত আছে, উনি কাজ আছে, তো আপনাদের ক্যান্টনমেন্ট যাইতে হবে। তখন আমি দেখি কি আমার বাড়িতে একটা গলি আছে, পাশ দিয়ে অফিসের পাশ দিয়ে একটা গলি আছে, গলিটা আমাদের খুলে দিল, এদিক দিয়ে তোমরা বাইর হও। আমরা বাইর হয়ে দেখি রাস্তায় বাস অলরেডি দাঁড়ায় আছে, রেডি আছে বাস। তখন আমাদের কি বললো, এই বাসে তোমরা উঠে পড়ো। তখন আমরা উঠে পড়লাম। উঠে পড়লো। আর একটু বলি, বাড়ির থেকে যারা যারা ছিল প্রত্যেকেই পাড়ার থেকে, একমাত্র বুড়া বাদ দিয়ে ইয়ং যারা ছিলাম আমরা সবাই, আমরা মহিলা এবং বুড়া বাদ দিয়ে সবাই আমরা উঠলাম। মিটিং এ ছিলাম তো আমরা সবাই, যারা যারা আমরা আসছিলাম মিটিং এ, সবাইকে আমাদের উঠাই নিল। উঠাই নেওয়ার পর আমরা মনে করলাম হয়তো ক্যান্টনমেন্টে নিয়ে গেছে, নিয়ে যায় গাড়ির বাসটা খাড়া হয়ে গেল। তো আমরা মনে করলাম হয়তো এখন আমাদের রাত্রে এরা হয়তো গুলি করে মারবে, একই ভয়। আর আমাদের ভিতরে কিছু নাই, ভয়টা কখন নিয়ে যায় গুলি করে মারবে, গুলি করবে। তখন কিছুক্ষণ ঘন্টা খানেক পর ওই বাসে রাখার পর আমাদের ওই ছোট্ট ছোট্ট ঘর হবে। এখন ঘরটা সাইজ আমি বলি, দাঁড়াও, ছোট্ট ছোট্ট। এই ঘরগুলো ছিল, শোনেন এর একটা ইতিহাস আছে। ঘরগুলো ছিল পাকিস্তান সরকার বানিয়েছিলেন অল্প নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত লোকের ঘর দেওয়ার জন্য, 2টো করে ঘর, একটা পায়খানা আর সামান্য একটু উঠান। একটা ঘরের মধ্যে 20 জন 22 জন লোক ঢুকালো। ওখানে না শোয়া যায় না বসা যায়, পাঞ্জাবিদের হুজুর বলা ছাড়া কোনো উপায় ছিল না, নাহলে ওখানেই গুলি করে মারতো একদম। হুজুর আমি প্রবৃদ্ধ লাগলওয়ালা, তুমি বাইরে আসো। যখন বাইরে থেকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর বাইরে নিয়ে যাওয়ার পর তখন মনে করলাম এ শেষ। আমরা মনে করলাম এ শেষ, আর তো ঘুরে আসতেছে না। কিন্তু কিছুক্ষণ পরে আবার তাকে ফিরিয়ে দিল। এইভাবে সবসময় ডেকে নিয়েছে। এরা কত কি ডেকে নিয়েছে, এদের উদ্দেশ্য এটাই ছিল, তোমার ব্যাংক অ্যাকাউন্ট কত আছে, তোমার চেক কত আছে, কত ব্যাংকের টাকা আছে তোমার, চেক কোথায় রাখছো, লকারের চাবি তুমি কোথায় রাখছো, বাসায় কোন জায়গায় রাখছো, আলমারি রয়েছে, আলমারির চাবি তোমার কোথায়, সিন্ধুকের চাবি কোথায়। আমার এখান থেকে দীনদয়ালকে বললো যে ঠিক আছে, এক ঘন্টা তোমার ঘরে তোমার লকারের চাবি কোথায় আছে রাখছো বল। তার বাসায় আসলো, তার বাসায় এসে মেয়েদের এখানে লকারের চাবি নিয়ে গিয়ে পরের দিন লকার থেকে টাকা উঠিয়ে নিল, চেক নিয়ে আসলো, এখানে চেকের সিগনেচার করে নিল, কত টাকা আছে, এইগুলোর জন্যই করেছিল। ওই সময় জাভেদ ইউনূস আমাদেরকে ডাকলো, আসার পর ট্রেনটা দাঁড়ায় আছে, ওখানে আমাদের বললো 2 জনকে, এই পুরুষ মানুষগুলা এই 2 বগিতে তোমরা উঠে যাও। আর মেয়ের ছেলেগুলোকে আনতে ওখান থেকে ওরাই একজন লোক পাঠিয়ে দিল। না, ওরাই আসছিল। আমার বড় ভাই তো আমার বাড়ির ফ্যামিলিকে নিয়ে আসলো। আগে তো ওরা আসছিল নিচে, তারপর যায়নি বাড়ি থেকে কেউ। তখন বললো কি তোমাদের বাড়ি থেকে কেউ যাচ্ছে না, তো তোমাদের ভিতর 2জন লোক চলো, তোমাদের ফ্যামিলিকে নিয়ে গেল। এভাবে আমাদের ট্রেনে করে সকাল সকাল সময় এদের ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হবে, হলদিবাড়ি চিলাটি দিয়ে স্টেশন পাঠিয়ে দেওয়া হবে, ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হবে। গাড়িটা কিন্তু খুব স্লো চলতেছে, আস্তে আস্তে চলতেছে, খুব স্লো চলতেছে গাড়িটা। তো আমরা মনে করলাম গাড়িটা এত স্লো চলছে, যাইতে না যাইতে এই কারখানা গেটটা পর্যন্ত গেছে গাড়িটা অলরেডি আগে থেকে থামে গেল। গাড়ি থামলো, কারখানা গেট পার হলো, যেই গাড়িটা থামে গেল। কারখানা গেট আছে আমাদের সৈয়দপুরে, রেলওয়ে কারখানা গেট আছে, ওই রেল লাইনের পাশ দিয়ে ওখানে একটা জায়গাটা আছে, কনভার্ট আছে, ওখানে এই গাড়িটা যায়, থামে গেল। এদের প্রস্তুতির পূর্ব দিয়ে আগের থেকে দেখি যায়, ওখানে দেখি যায় গুন্ডা পান্ডা মার তালোয়ার ভালো রেডি আছে, প্রস্তুতি করে রাখছে। ওটা তো প্রস্তুতি আগে থেকেই ছিল, নাহলে এটা তো প্ল্যান
একদম প্ল্যান প্ল্যান আমরা প্ল্যানে ভুক্তভোগী। প্ল্যান জেনোসাইড এটা। তখন আমরা ওখানে পৌঁছার পর তখন দৃশ্যটা দেখার পর তো আর আমাদের বাকি থাকলো না কিছু, বুঝা তো শেষ আমাদের। তখন বুঝা শেষ, তখন আমরা বললাম যদি আমাদের মারতেই হয়, তো আমাদের গুলি করে মেরে দাও। बोलो गोली इतना सस्ता नहीं है, ये पाकिस्तान सरकार का गोली है, ये इंडिया के लिए रखा गया है, तुम बागियों को हम लोग कत्ल करके मारेंगे। ये पाकिस्तान सरकार का गोली है, ये इंडिया से लड़ेंगे इस गोली से, तुम बागियों पर क्यों गोली खर्चा करेंगे, तुम सब कत्ल से मारेंगे, कत्ल करके मारेंगे। এইভাবে ওই ফার্স্ট বগি থেকে একটা লোককে নিয়ে গেল। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমাদের বাংলাদেশে বা পাকিস্তান যখন ছিল আমাদের ট্রেনে কোনো জানলাতে ঠিক ছিল ঠিক নাই, ওই জন্য যা কিছু বারবার বাঁচলো। আর কাঁচ আছে, তো আমি কাঁচটা উঠায় তাকায় দেখলাম একটু, তো ওই পাশে সামনে কম্পার্টমেন্ট, আমি সেকেন্ডে ছিলাম বগিতে, ফার্স্ট বগি থেকে নিয়ে যাচ্ছে আর নিয়ে যায় আর পিছনে হাত করে দিয়ে আর এরকম করে চুল ধরে দিয়ে, হ্যাঁ, আর ওই খাচ্ছে। তখন তো আর সারা এইভাবে মারবে, বাপরে বাপ, মনে প্রাণে একদম কি করি না করি কিছুই বুঝে টের পাইলাম না, কি করবো না করবো, অস্থির হয়ে গেল। কি করবো, মা দেখতে চাই তাকাচ্ছে আমার দিকে, আমি মার দিকে, সবাই গাড়ির ভিতরে বগির ভিতরে একটা হাল্লা গুল্লা হয়ে গেল, বগির ভিতরে একটা গন্ডগোল হয়ে গেল, কেউ জামা ছিটতেছে, কেউ আগুন পোড়াবে, কে কি করবে না করবে, সবাই একদম দিশাহারা হয়ে গেল। তখন ওই রামু বলে একটা ছেলে আছে, সে জানলা দিয়ে লাফ দিল, লাফ দেওয়ার পর পুলিশ কি করলো, ওর কালারটা ধরে নিল। পুলিশটা যখন কালার ধরছে তখন আমরা পটাপট লাফ দেওয়া কালার ধরেছে, আর ও দুই হাত দিয়ে দুইটা রাইফেল আমরা সবাই আরম্ভ করে দিলাম লাফ দেওয়া। তখন পুলিশ ওকে ছেড়ে দিয়ে বৃষ্টিটা জোর হয়ে গেল, জোর হলো, ফায়ারিং স্টার্ট করে দিল। অনেকে লাভ দিচ্ছিল, এর ভিতরে আমরা 3 গজ 4 গজের মধ্যে ফায়ারিং রেঞ্জ ছিল, আমরা 21 জন বাচ্চা, 23 থেকে আমরা দুর্ঘটনা থেকে আমরা আমি ওই ট্রেনেই ছিলাম, লাভ দিলাম। তখন আমরা একটু স্বাস্থ্য ভালো ছিল, দৌড়াতে পারতাম না, হাফসায় গেছিলাম, তাও কি আল্লাহর ইচ্ছা বা ভগবানের ইচ্ছা, তখন কোথা থেকে শক্তি পাইলাম, দৌড় দিলাম, দৌড় দিয়ে আমি জঙ্গলে চলে গেলাম। আমি দুটা লাশের সঙ্গে ঠেকা খেয়ে পড়ে গিয়ে তারপরে পালাইছি, দুটা লাশ। আমি কিন্তু তখন ত্রিলোককে নিয়ে মনে নেই, ধরফড়াচ্ছে, হ্যাঁ একজন, ওর পরে ডাঙাটা গিয়ে আমি পড়ে গেলাম। আমি অতটা মানে পিছনে তাকায় দেখার আমার সুযোগ, লাশের সঙ্গে ধাক্কা গিয়ে আমি পড়ে গেছিলাম, দৌড় দিচ্ছি, হয়তো রক্তে সারা লাল হয়ে গেছে একদম। আমি সেই সময় তাকাবার সুযোগ পাইনি, দৌড় দিচ্ছি। আমি দৌড় দিয়ে আমি জঙ্গলে চলে গেলাম। জঙ্গলে যাওয়ার পর কি হলো, আমার যেটা তো ভাই ছিল, তখন পাটের গাছ ছিল, তো পাটের গাছ অনেকটা, তখন আমি হাফসায় গেলাম, ও একটু মোটা সোটা ছিল, তখন বললাম ভাইয়া তুই যাওয়ার সময় আমাকে নিয়ে যাবি। মুক্তিযুদ্ধকে জানো 102তম পর্বের কুইজ। সৈয়দপুরের গোলাহাট বধ্যভূমিতে গণহত্যা হয়েছিল কত তারিখে? এ 17 এপ্রিল, বি 13 জুন, সি 27 মার্চ, ডি 17 জুন। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও MJ স্পেস ABC অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো 101তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল নীলফামারীর জলঢাকায় গণহত্যা হয়েছিল কত তারিখে? সঠিক উত্তর ডি 27 এপ্রিল। এই পর্বের বিজয়ীরা মলয়, মতি ও আলমা। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার।
গাড়ি ছাড়লো, তখন ভোর ভোর হয় আর কি, ভোর ভোর হয়। সেই ভোর ভোর সময় গাড়ি ছাড়লো, কাক পাখি দু একটা ডাকছে, আর বৃষ্টি পড়ছে, ঝিপঝিপ ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, গাড়ি চলছে খুব আস্তে। তখনই বুঝেছি যে আর আমাদের ইন্ডিয়া নয়, এইখানেই আমাদের সমাধি হবে। এই কালভার্টের সামনে এসে ইঞ্জিনটা থামলো, আর আমরা তার পেছনে, বেশ কিছু পেছনে। আর এই সব জায়গা তখন ছিল বর্জ্য, কারখানার বর্জ্য আর কি, কাপড়, টিন, এই সব দিয়ে পাহাড়ের সমান উঁচু। এদিক দিয়ে কাউরির পালানোর উপায় নাই। যা পালাতে পারবে পূব দিক থেকেই পালাতে পারবে। ওরা পূব দিক বেশি লোক, পুলিশ ইত্যাদি রেখেছে, পশ্চিম দিকে রেখেছে, পশ্চিম দিকেও ওই রকম লোক পুলিশ আছে দেখছি। তারপরে পশ্চিম দিকে পুলিশ নাই, লোক আছে আর তাদের হাতে ধারালো অস্ত্র, আর পূব দিকে পুলিশ আছে আর লোকজন তো আছেই। তারপরে আমরা দেখলাম কি গাড়ি থামা মাত্রই গাড়িতে একদল লোক উঠলো, চাকু বের করে বুকের মধ্যে ঠেকিয়ে বলছে কি আহাই নিকালো। এর মধ্যে আমার ছোট ভাই বলছে এসে মানুষকে কাটছে দাদা, সবাইকে ধরে 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 নিয়ে গিয়ে কাটছে। শোনা মাত্র আমি তাড়াতাড়ি করে জানলা দিয়ে মুখ ঢুকিয়ে দেখি, দেখতেই আমাদের বাড়ির সামনের এক মারোয়ারি সেই ভদ্রলোককে সামনের বগি থেকে নামালো। নামানোর পরে সেই ভদ্রলোক পেছনের দিকে একবার তাকালো, খালি পেছনের বগিটার দিকে তাকালো, তাকানোর পরে আস্তে করে ঘুরে তখন ওর পা হাত পেছনে বেঁধে দিয়ে, চোখে একটা কালো কাপড় বেঁধে দিয়ে হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। লোকটা যে মরছে বা মরবে এরকম কোনো অনুভূতি তার মধ্যে নাই, মনে হচ্ছে যেন সে আগেই মৃত। তাকে খালি ধরে ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে গেল, নিয়ে গিয়ে ওই কালভার্টার সামনেই গর্ত করেছে, পাশেই গর্ত করেছে, গর্তর মাটি উঁচু হয়ে আছে, সেই মাটি দিয়ে মানে বেশ এতখানি উঁচু হয়ে আছে লেভেল থেকে। লোকটা নামলো, নামার পরে তার টল ফিগার ছিল, মাথাটা দেখা যাচ্ছিল, আর এক ঘাতক বললো কি রাম দাও, এত বড় রাম দাও বাবা, সেই